আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে ২৪ গণহত্যার রায়, অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট, গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। নির্দিষ্ট দল বা সম্প্রদায় নয়, সকল বাংলাদেশের কল্যাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, নয়াদিল্লির এমন নীতি গ্রহণ জরুরি, মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের। এক মাসেও খোঁজ মেলেনি, অভিমান করে ঘর ছাড়া কলেজ ছাত্রী শেফার, কোনো কুল কিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার ৭ দিনই উঠে আসছে পিচের স্তর, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং কুলবাগান ভাগ্য বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সামিউলে, তার সাফল্য পথ দেখাচ্ছে স্থানীয় তরুণদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রায় ঘোষণা হবে আগামী অক্টোবরে। সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানালেন আইন উপদেষ্টা। তিনি বলেন, কোনো চাপে নয়, নিরপেক্ষভাবে বিচার কাজ চলবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অরাজক পরিস্থিতি ঠেকাতেই অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানান উপদেষ্টা। এতে দেশে গৃহযুদ্ধ লাগার শঙ্কাও উড়িয়ে দেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। শেখ হাসিনার গড়া আদালতেই শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই চূড়ান্ত দণ্ড হতে পারে তার। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গণহত্যা সংক্রান্ত ১৬টি মামলা হয়েছে, যার বিচার শুরু হবে এপ্রিল মাস থেকে। এসব মামলায় আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। অক্টোবরেই রায় হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে ৪টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। তিনি আরো জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় চলবে বিচার কাজ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। ওনারা হয়তো বলতে চেয়েছেন ১ মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। পলাতকের বিচারের বিধান রয়েছে, এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আসিফ নজরুল বলেন, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে চলছে অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধের যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে, আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের 2টা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। তিনি জানান, এ মাসের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। আর আওয়ামী লীগের আমলের ১৬,৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে যাচাই বাছাই করে। সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশের কল্যাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস নেতা শশী থারুর। নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভারতের প্রবীণ সাংবাদিক KV প্রাসাদের ইন্ডিয়ান পার্লামেন্ট শেপিং ফরেন পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম NTVর অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। শশী থারুর বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হাল ধরেছেন, এটি খুবই ইতিবাচক ঘটনা। সে কারণে বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। Mohammad Yunus has taken over. That's a very good sign. He's a highly respected figure who would certainly contribute to stability in Bangladesh. Stability is in our interest, and therefore I hope and pray that under his leadership we will find that the people of Bangladesh will once again find peace. As far as India is concerned, we should stand with the people of Bangladesh. Let us hope that they will have a chance to determine their own political destiny. The student leaders who ignited these protests, they apparently wanted an elder figure to be the presiding deity over the transition, and that's Mohammad Yunus's role. প্রায় 1 মাস ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শেফা। এক কাপড়ে রাগ করে বাসা থেকে বের হওয়ার পর থেকে শেফার অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ। এর মধ্যে তাকে পাওয়া গেছে বলে তার পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। মনির হোসেন তপুর রিপোর্ট। কিভাবে তোর মায়ের না দেখে থাকিস মা, আমার মাফ করে দে, তুই যেখানে থাকিস মায়ের কাছে আয় মা। অভিমান করে চলে যাওয়া একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার জন্য মায়ের আকুতি। আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী 16 বছরের তরুণী জান্নাতুল ফেরদৌস শেফা। আদাবরের সুনিবিড় হাউজিং এর এই বাসায় পরিবার সহ থাকত সে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় 15 জানুয়ারি রাত 10:15টার দিকে বাসা থেকে বের হয় ওই তরুণী। গায়ে ছিল খয়েরি রঙের বোরকা এবং প্রিন্টের কালো ওড়না। আমার চ্যানেলে শব্দ পাইতাম উপর থেকে, বুঝতে আব্বু আইছে, গেট খুলে দাঁড়াইতো, মানে দোতলা দিয়ে আসতাম, কিন্তু দাঁড়ায় আছিস কেমনি বুঝলি, তোমার হাঁটা দিকে বুঝতে পারি। আমাকে সে অনেক ভালোবাসতো, আমার ছাড়া সে ভাতই খাইতো না। আমি না বকাই দিছি, ওকে আমার মায়ের ভালোবাসাটা বুঝলো না। ও যে গেছে একটাবার ফোন যদি দিত যে আম্মু আমি তোমার কাছে যাব না, আমি বাইচে আছি আম্মু, তুমি আমার চিন্তা বাদ দাও, আমি তো তারপরে মনে করতাম যে না বাইচে আছে। আমি কত জায়গায় কি করবো, আমি অসহায় হয়ে গেছি, আমি আর আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে খোঁজার জন্য এখন আপনারা আমাকে একটু সাহায্য করেন, আল্লাহ আছে উপরে, আমি শুধু জানতে চাই ও কোথায় আছে। শেফার সাথে ছিল না মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। অনেক খোঁজার পরও পাওয়া যাচ্ছে না তাকে। পুলিশ, র্যাব সহ সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও তার সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ মিসিং হয়ে থাকেন, মিসিং হওয়ার সাথে সাথে কেউ যদি এরকম ফোন, অজ্ঞাত ফোন নাম্বার থেকে বলে যে আমরা যেখানে আছি, সেক্ষেত্রে আমরা সকলের সচেতনতা আমরা কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট দেখে শেফাকে পাওয়া গেছে বলে পরিবারটির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। আমরা যে বিপদে পড়ছি, বিপদে নিয়ে আমাদের ইমোশনাল নিয়ে তারা খেললো, এই খেলাটা তাদের উচিত হয় নাই। অভাবের সংসারে মেয়ের ভবিষ্যতের জন্য মাটির ব্যাংকে টাকা জমাতো মা বাবা। বিভিন্ন প্রয়োজনে সেই টাকা থেকে কিছু টাকা সরিয়েছিল শেফা। বিষয়টি জানাজানি হলে রাগ করে বাসা থেকে অভিমান নিয়ে চলে যায় ওই তরুণী। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে জনগণের কাছে মাপ চেয়ে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৭১-এর চেতনা ছিল মুক্তির চেতনা, আর ৭২-এর চেতনা ছিল গোলামীর চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংস ও গোলামী। মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনগুলোতে খেলাফত মজলিস রাজপথে রক্ত ঢেলেছে, তাদের মব জাস্টিসের দোহাই দিয়ে থামানো যাবে না। বসবাস করি ফ্যাসিবাদের দোসর ভিনদেশী ক্রীড়াবাদ, ইসলাম বিরোধী অপশক্তি
এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না, মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। জীবনের প্রথম পাকা রাস্তা পেয়ে খুশি না হয়ে ক্ষুব্ধ নড়াইলের বাঁশগ্রামের গোপালপুরে গ্রামবাসী। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের পিচের স্তর কার্পেটের মতো উঠে আসছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দেন দরবারের ফসল এই সড়ক নির্মাণে এভাবে পুকুর চুরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একেবারে ঝকঝকে নতুন কালো রঙের রাস্তা, দূর থেকে দেখলে যে কারো মন গলে যাবে। অথচ রাস্তায় দেয়া পিচের স্তর একেবারে ঘরে বিছানো কার্পেটের মতো উঠে আসছে, বেরিয়ে আসছে ইটের আস্তরণ। নড়াইলের বিল এলাকা বাঁশগ্রামের গোপালপুরের 1.5 কিলোমিটার সড়কের এমনটাই হাল। মানুষরা ভোগান্তি করে যাচ্ছে, তারপরে আমরা এটা বারবার বলেছি একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন। বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি, যে জায়গাতে যেভাবে দিয়ে গেছে রাস্তাটা করে দিয়ে যাবে যে আমরা যাতে যাতায়াত করতে পারি ভালো। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। প্রভাবশালী ঠিকাদার আর তার লোকেদের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। সড়কের পিচ তুলে বিক্ষোভ করেছে তারা। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার আর এলজিইডি প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে। এই যে জানাই যে আসলে আমরা এইটা বড় খেয়াল করিনি। এই যে পাকা হয়েছে এর ভিতরে ঢুকে কেউ না দেখতে পারলে বুঝবেন না। আপনারা এর আগেও দেখছেন যে মনে করেন যে পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় এলাকাবাসীকে দুষছেন ঠিকাদার। আমার যেটা এস্টিমেটেড ডিজাইন আছে আমার তো তার বাইরে করার কাজ, তারপরে তো মানে এত চাপাচাপির কারণে জয়ী জমানোর কারণে উঠাই ফেলা দিচ্ছে। কালকে আবার দেখা যায় সারা রাস্তা আবার তেল মেরে আবার বালি মারা দিচ্ছে। অপরদিকে নিজেদের গাফিলতি অস্বীকার করে ঠিকাদারের দুর্নীতির অজুহাত দিলেন এলজিইডির এই প্রধান নির্বাহী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু রেক্টিফিকেশন করে 19 এসে থাকলো এরকম। এলজিইডির তথ্য অনুযায়ী আউড়িয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34,00,000। চলতি বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে কুল বাগান ভাগ্য বদলে দিয়েছে সামিউল হকের। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্য ফিরেছে তার, এসেছে সচ্ছলতা। 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করেছেন এই উদ্যোক্তা। তার বাগানে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় কুল। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 5 বছর আগে ইরাক থেকে দেশে ফিরে এসে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না সামিউল হক। এমন সময় ইউটিউবে কুল চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। 16 বিঘা জমিতে গড়ে তোলেন কুল বাগান। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাইংপাড়ায় 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করছেন তিনি। খুঁজে পেয়েছেন আয়ের নতুন পথ। আমি এক আত্মীয়ের সাথে পরামর্শ করি, তিনি আমাকে উৎসাহ দেন এবং আমি তাকে সাথে নিয়ে বরই চাষ করি। প্রথমে 16 বিঘা চাষ করি, তারপরে পর্যায়ক্রমে 40 বিঘা করতেছি। পাইকাররা 70 থেকে 80 টাকা কেজি দরে কিনে নেন এসব কুল। এ পর্যন্ত ফল বিক্রি করা হয়েছে প্রায় 20 লাখ টাকার। আরও অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হবে বলে জানালেন সামিউল। সব খরচ বাদ দিয়ে কমপক্ষে 30 লাখ টাকা লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। যারা বেকার তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেকার না থেকে কৃষিকাজে উদ্যোক্ত হন এবং দেশের সম্পদে পরিণত হন। সামিউলের এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই দেখতে আসছেন তার বাগান এবং আগ্রহী হচ্ছেন কুল চাষে। সামিউল ভাইয়ের একটি বড়ের বাগান আছে, তাই দেখতে এসেছি। বাগানটা পুরোটাই আমি দেখলাম, ঘুরলাম এবং বিভিন্ন জাতের কুল আছে সেটা আমি খেয়েও দেখলাম। প্রান্তিক পর্যায়ে এমন উদ্যোগ সৃষ্টি করেছে কর্মসংস্থানের। এই বাগানে 2 থেকে 3 বছর যাবত কাজ করি এবং আমার সাথে সাথে আরো 20-25 জন কাজ করে। আমি এই বাগানে কুল কিনি, আমি কুলের ব্যবসা করি, চালানা পাটি। চট্টগ্রাম, ঢাকা সহ অন্য জেলা থেকে পাইকার এসে আমাদের বড়ইগুলো কিনে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
এমন বাগান গড়ে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যারা তরুণ কৃষি উদ্যোক্তা, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা মানে অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে উনি ধরা দিয়েছেন। কৃষি বিভাগের হিসাবে এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 535 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত 2 সৈন্য নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অফ কন্ট্রোল এলওসিতে টহল দেওয়ার সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি হামলার ঘটনায় 2 সৈন্য নিহত হন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে 2 সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে তাদের সৈন্যরা ওই এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16 পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। খেলার 85 মিনিট পর্যন্ত 2-1 গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে জাদুতে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আরেক ম্যাচে ব্রাস্টের বিপক্ষে 3-0 গোলে জিতেছে পিএসজি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 19 মিনিটেই ইতিহাদ কেঁপে উঠল। আর্লিং হল্যান্ড সিটি সমর্থকদের উৎসবে ভাসালেন। 6 মিনিটের ব্যবধানে ভিনিসিয়াস জুনিয়রের রকেট গতির শট নাড়িয়ে দেয় সিটির গোলপোস্ট। সমতায় ফিরতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। একাঞ্জির হেড উড়ে যায় পোস্ট ঘেঁষে। এরপর হল্যান্ডকেও গোল বঞ্চিত করে রিয়ালের পোস্ট। 60 মিনিটে এমবাপ্পের নিয়ন্ত্রণহীন শটও যেভাবে ম্যান সিটির জাল খুঁজে নিয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হয়েছে রিয়াল ফুটবলারদেরও। আক্রমণ পাল্টা আক্রমণে চোখ জুড়ানোর ফুসরত পাচ্ছিলেন না সমর্থকরা। এরই মধ্যে পেনাল্টি গোলে হল্যান্ড এগিয়ে নেন পেপ গার্দিওলার দলকে। কিন্তু কে জানতো এই উৎসব শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না স্বাগতিক শিবির। 86 মিনিটে ব্রাহিম দিয়াজ আর ইনজুরি সময়ে জুট বেলিংহামের গোলে কপাল পড়ে ম্যানচেস্টার সিটির। এসএম আশরাফ, এটিএন বাংলা। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব 2025-এ যুব কাবাডি অনূর্ধ্ব 18 অনুষ্ঠিত হলো। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও শেরপুর জেলা দল। ব্রহ্মপুত্র জোনের উদ্বোধনী এই আয়োজন করা হয় জামালপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম। জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে 24 গণহত্যার রায়, অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট, গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। নির্দিষ্ট দল বা সম্প্রদায় নয়, সকল বাংলাদেশের কল্যাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, নয়াদিল্লির এমন নীতি গ্রহণ জরুরি, মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের। এক মাসেও খোঁজ মেলেনি, অভিমান করে ঘর ছাড়া কলেজ ছাত্রী শেফার, কোনো কুল কিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার 7 দিনই উঠে আসছে পিচের স্তর, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং কুলবাগান ভাগ্য বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সামিউলের, তার সাফল্য পথ দেখাচ্ছে স্থানীয় তরুণদের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।